মাস্ট কোষ কিন্তু নামকরণটা কেন মাস্ট কোষ হয়েছে, আসলে কিন্তু এই মাস্ট কোষটা কিন্তু আসে কোথা থেকে জানো? বেসোফিল থেকে আসে। বেসোফিল যখন তোমার টিস্যুতে চলে আসে না, তখনই এর নাম হয়ে যায় মাস্ট কোষ। আসলে বেসোফিলেরই অপর নাম মাস্ট কোষ। তাহলে বেসোফিল যখন টিস্যুতে চলে আসে, যখন রক্তনালীর মধ্যে থাকে, তখন কিন্তু ওর নাম বেসোফিলই থাকে। বেসোফিলটা আমরা আগে পড়েছি, তখন ওর নাম বেসোফিল। এখন বেসোফিলটারই নাম ভিন্ন হয়ে গেল যখন সে টিস্যুর মধ্যে চলে আসছে, মাংসপেশি বা স্কিনে বা বিভিন্ন টিস্যুতে চলে যায়, তখন ওর নাম হয়ে যায় মাস্ট কোষ। মাস্ট কোষ নামকরণটারও কারণ আছে, এটা একটা জার্মান ভাষা, এর বাংলা অর্থ মোটা কোষ। এরাও কিন্তু আকৃতিতে একটু বড় হয় যখন রক্তনালী থেকে বাইরে আসে, যেহেতু জীবাণু ধ্বংস করার কাজে নিয়ে থাকবে, এই কারণে একটু শক্তিশালী হয়। এখন বলছে মাস্ট কোষ এরা হলো কোথায় কোথায় বেশি দেখা যায়, যে এরা ত্বকে, আমাদের স্কিন আর কি, নাক, জিহ্বা, ফুসফুস, অন্ত্রের অন্ত আবরণ ইত্যাদিতে মাস্ট কোষ দেখা যায়। তো এসব কোষ দেহে অ্যালার্জি সৃষ্টির জন্য দেয়। ওই যে আমরা জানি, তাই না, যে অ্যালার্জি মূলত আসলে ওই বেসোফিলটারই নাম তো মাস্ট কোষ হলো, তাই না? তাহলে সে হলো হিস্টামিন তৈরি করে, তাই না, হিস্টামিন। তাহলে এই হিস্টামিন তৈরি করে। তো আসল ব্যাপারটা হলো এই মাস্ট কোষটা অনেক সময় কারো কারো কেন আর কি চুলকায়, তাই না, এরকম। তো মাস্ট কোষ জীবাণু ধ্বংস করতে করতে কখনো কখনো আমাদের খাদ্যগুলাকেও সে জীবাণু মনে করে ফেলে। মানে কিছু কিছু খাদ্যগুলাকে সে জীবাণু মনে করে, রক্তস্রোতে যখন খাদ্যের উপাদানগুলা অ্যান্টিজেন মনে করে, তখন ও রিয়াকশন দেখায়, বেশি পরিমাণে হিস্টামিন ক্ষরণ করে, সেটার ফলশ্রুতিতে আমাদের কিন্তু চুলকায় আর কি। এবং এর কাজ হলো যে তোমার রক্তনালীগুলো প্রসারিত করা, তখন অটোমেটিকলি রক্ত বেশি চলে, তখন লাল লাল হয়ে যায়, রক্ত বেশি জোরে জোরে চলে, ফাঁকা হয়, অনেক রক্ত যায়, তখন লাল লাল হয়ে যায়। এবং এই হিস্টামিনের প্রভাবে আমাদের মানে চুলকায়, বুঝছো? বেশি পরিমাণে যখন বের হয় তখন স্নায়ু উদ্দীপ্ত হয় এবং আমাদের ব্রেনে চুলকানির একটা ভাব সৃষ্টি হয় আর কি। তো এটা এক একজন এক এক রকম, কারো কারো যে দেখা যাচ্ছে যে বেগুন খেলেও হয়, কারো পুঁই শাক খেলে হয়, বোয়াল মাছ খেলে হয়, হাঁসের ডিম। আবার কারো কারো দেখা যাচ্ছে যে এক একটা খাবারের প্রতি দেখা যাচ্ছে গরু খাই কিছু হচ্ছে না, ইলিশ খাই কিছু হচ্ছে না, কিন্তু অন্য খাবারে আবার আছে। মানে এটা জিনগত, কোন খাবারকে যে শত্রু ভাববে এটা বলা মুশকিল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে আর কি। তো এটা দেখা যাচ্ছে যে কারো কারো অনেক বেশি সমস্যা, তাদের মেনে চলতে হয়, না মেনে চললে অনেক ঝামেলা হয়, এরা দেখা যায় যে কেউ কেউ আছে এত বেশি পরিমাণে এই সমস্যা, আঁচড় টাচড় লাগলে ওখানে ফুলে টুলে ফুলে টুলে যায়। আচ্ছা, তাহলে ওই আঁচড় লাগলো, দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া আসছে, ও বেশি পরিমাণে হিস্টামিন ক্ষরণ করে ফেললো, তখন ধরো এরকম হয়। তাহলে এখন এই হলো মাস্ট কোষের ব্যাপার। আসলে মাস্ট কোষটা হলো এক ধরনের বেসোফিল, এটা মনে রাখবা। এরপরে অণুচক্রিকা তো আমরা জানি। তো এখানে মাস্ট কোষ থেকে এমসিকিউ যেটা, সেটা হলো যে কোথায় কোথায় এরা বেশি পাওয়া যায়, বেশি থাকে, এটা এমসিকিউ। আর এদের কাজ কি? অ্যালার্জি সৃষ্টির জন্য এরা দায়ী, এটা মনে রাখবে। 10 অধ্যায় আছে এবার আমার পরীক্ষাতে, তাই 8 থেকে 12। ও আচ্ছা, 11 তো হয়ে গেছে। এটা আগামী আর 2টা ক্লাসে শেষ হয়ে যাবে, আজকে যতটুকু করবো এরপরে ইয়ে নেই। আচ্ছা দেখো, এবার অণুচক্রিকার সম্পর্কে বলা হচ্ছে যে এটা তো কোনো রক্ত উপস্থিতি। অণুচক্রিকা সম্পর্কে এখানে যেটা আমাদের লাগবে সেটা হলো এরা অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। অর্থাৎ যখন অস্থিমজ্জার মধ্যে এই সমস্ত জায়গায়, দান্তের হাড়ের মধ্যে এই সমস্ত জায়গাতে যে কোষগুলো আকৃতি একটু বড় হয়ে যায়, তাই না, এটাই মেগাক্যারিওসাইট। ক্যারিয়ন মানে এর মধ্যে নিউক্লিয়াস যুক্ত কোষ আর কি। তো অণুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান কি, সেটা হলো এমসিকিউ, যে প্রোটিন আর ফসফোলিপিড। এটা প্রধান গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে অণুচক্রিকার প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন আর ফসফোলিপিড, এটা মনে রাখবো। তারপর বলছে যে এসব কোষ প্রদাহ নিয়ন্ত্রণকারী যৌগ ক্ষরণ করে এবং রক্ততঞ্চনের পাশাপাশি অনক্রমতাও কিছু অংশকে সক্রিয় করে তোলে। তার মানে এটাও এমসিকিউর জন্য মনে রাখবো যে এরা অণুচক্রিকাও কিন্তু অনক্রমতার কিছু অংশকে সক্রিয় করে তোলে। আচ্ছা, এরপরে দেখো ডেনড্রাইটিক কোষ, এর কিন্তু আরেকটা নাম আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা মনে রাখবো। এর আরেকটা নাম হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সংক্ষেপে এপিসি বলা হয়। ডেনড্রাইটিক কোষের অপর নাম, এটা অন্য বই আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন
সংক্ষেপে বলা হয় এবিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই ডেনড্রাইটিক কোষের অপর নাম। ডেনড্রাইটিক নামকরণের আসলে মেন কারণটাই হলো এরা শাখা প্রশাখাযুক্ত। দেখো ছবির মধ্যেও আছে ডেনড্রাইটিক কোষ, দেখছো? তাহলে যখন ম্যাক্রোফেজ কোষটা এরকম শাখা প্রশাখাযুক্ত হয়ে যায় আর কি, তখন তার নাম ডেনড্রাইটিক কোষ। যখন ম্যাক্রোফেজ শাখা প্রশাখাযুক্ত হয়ে গেলে তখন এর নাম হয়ে যায় ডেনড্রাইটিক কোষ। এই ধরনের কোষগুলোতে বিভিন্ন অংশে থাকে, ত্বকে ও মিউকাস পর্দায় থাকে। মনে রাখবে ডেনড্রাইটিকও হলো এক ধরনের ম্যাক্রোফেজ কোষ। ডেনড্রাইটিক কি, আগেরটা কি ছিল, মাস্ট কোষ বললাম কি, যে এটা একটা বেসোফিল, এটা একটা বেসোফিল। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ভিন্ন নামগুলো কিন্তু আসছে কোথা থেকে, হ্যাঁ, সরাসরি বই নাই, কিন্তু তোমার এই বিষয়ে জ্ঞান থাকতে হবে তো, তাই না? কারণ টেকনিক্যালি কোশ্চেন করলে তুমি পারবা না, ওই জন্য বই লিখে নিতে হবে যে ডেনড্রাইটিক কোষও এক ধরনের ম্যাক্রোফেজ, এক ধরনের মাস্ট কোষ বেসোফিল। হ্যাঁ, মাস্ট কোষ হলো বেসোফিল। খালি জায়গা ভেদে নামটা চেঞ্জ হচ্ছে, জায়গা ভেদে নামটা চেঞ্জ হচ্ছে। এই হলো, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। ধরো বই ক্লিয়ার নাই, কিন্তু তোমাকে জ্ঞান অর্জন তো করতে হবে, তোমার এটা তো জানতে হবে, তাই না? কারণ দিতেই তো পারে তুমি এটা জানো কিনা। তাহলে যে তাহলে যখন ম্যাক্রোফেজ এরকম, কেন নামটা এরকম হয়েছে, যখন ম্যাক্রোফেজ হচ্ছে জীবাণু রক্তনালী থেকে যখন বাইরে আসলো, টিস্যুতে আসছে, তখন সে যখন শাখা প্রশাখা যুক্ত হয়ে যাচ্ছে। ডেনড্রাইট মানে কি, শাখা প্রশাখা। ওই যে যেমন আমরা নিউরনের ডেনড্রাইট, হ্যাঁ ডেনড্রাইট করছি না, ডেনড্রাইট নামটা হচ্ছে কি শাখা প্রশাখা না, ডালপালা মতো শাখা প্রশাখা হয় না? তো এইখানে যে কোষটা ওরকম সাইজ হয়ে যাচ্ছে, শাখা প্রশাখা হয়ে যাচ্ছে, তাহলে ওর নাম তো ওটাই দিতে হবে, ওই জন্য এটা দিয়েছে। এরই অপর নাম হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেখো কি বলছে এরা, ত্বকে ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যাম কোষ, মানে এই ল্যাঙ্গারহ্যাম কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম, তিনি আর কি এটা আবিষ্কার করছেন, তাই এরকম, কিন্তু এটা আসলে এক ধরনের ডেনড্রাইটিক কোষ। থাইমাস গ্রন্থির মেডুলায়, মানে ভিন্ন ভিন্ন নাম হয়ে যাচ্ছে। থাইমাস গ্রন্থির মেডুলার যখন আসে তখন এর নাম হয় ইন্টারডেজিটিং। এগুলো কিন্তু নামগুলো মনে রাখতে হবে, কোথায় কোনটা কি নাম হয়েছে। হ্যাঁ, ত্বকে ও মিউকাস পর্দায় ম্যাক্রোফেজকে, ডেনড্রাইটিক কোষকে অপর নামে কি রাখা হয়, হ্যাঁ, সেগুলো আর কি মনে রাখতে হবে। তাহলে ইন্টারডেজিটিং ডেনড্রাইটিক কোষ, মানে ইন্টারডেজিটিং মানে নিযুক্ত থাকা, মানে এরা হচ্ছে যারা আর কি ধ্বংস করার কাজে নিযুক্ত থাকে আর কি, হ্যাঁ, এরকম। তো এই জন্য এর নাম হলো ইন্টারডেজিটিং ডেনড্রাইটিক কোষ। এরপরে বলছে ফুসফুস যকৃত হৃৎপিণ্ডে ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল মানে তো জানো মাঝে থাকে, ফুসফুসের রক্তনালীর পাশে পাশে থাকে। তারপর হলো দেহ রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হলে এসব কোষ এক ধরনের সতর্ক সংকেত পাঠায়, যাতে অনাক্রমতা তন্ত্র সাড়া প্রদান করে। মানে কি, মানে হলো যে সমস্ত ম্যাক্রোফেজ সরাসরি খেয়ে নিচ্ছে তার নাম কিন্তু ডেনড্রাইটিক হচ্ছে না। যে সমস্ত শ্বেতকণিকা সরাসরি জীবাণু খেয়ে নিচ্ছে তার নাম কিন্তু ডেনড্রাইটিক হচ্ছে না। আর যে সমস্ত শ্বেতকণিকার ম্যাক্রোফেজ গুলা শাখা প্রশাখা হয়ে যাচ্ছে, অনেকগুলো শাখা প্রশাখা হয়ে যাচ্ছে না, তার নাম হচ্ছে ডেনড্রাইটিক কোষ। এবং এরা কিভাবে সতর্ক করে, এরা সতর্ক করে এইভাবে যে জীবাণুকে শুধু খাই না, ম্যাক্রোফেজ গুলা কি করে, যে এরা যে শাখা প্রশাখা হয়েছে, এই শাখা প্রশাখার বাইরের দিকে জীবাণুর অ্যান্টিজেনকে বাইরের দিকে বের করে রাখে, বাইরের দিকে বের করে রাখে। অনেকগুলা বের করে রাখলে কি হচ্ছে, ঘুরে ঘুরে যখন চলছে তখন এই অনেকগুলো অ্যান্টিজেনকে রাখছে, তখন অন্যান্যরা আর কি, অর্থাৎ অন্য শ্বেতকণিকাগুলা নিউট্রোফিল বা আরো লিম্ফোসাইট টাইট আছে যারা আর কি, তখন এরা কি হয়ে যায়, এটা দেখে তখন বুঝতে পারে যে ও আচ্ছা, তার মানে জীবাণু ঢুকেছে। এই জন্য এর নাম হলো কি এপিসি। এই জন্য এর নাম কি এপিসি, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন না হচ্ছে, কারণ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে না, এই যে প্রেজেন্ট করছে কিনা বুঝুনি। স্যার আরেকবার বলেন, মানে এটা জীবাণুর হচ্ছে অ্যান্টিজেন নাকি? হ্যাঁ, জীবাণু অ্যান্টিজেন। আচ্ছা। মানে আমরা জানি যে ধরো জীবাণু তো আছে, জীবাণুর তো অ্যান্টিজেন আছে না, জীবাণুর অ্যান্টিজেন আছে, প্রত্যেকটা জীবাণুর অ্যান্টিজেন আছে, ভাইরাসের অ্যান্টিজেন আছে, ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন আছে, ছত্রাকের অ্যান্টিজেন আছে। এখন তোমার হচ্ছে কোনো একটা ত্বকে মনে করো এটা হইছে, তো ওখানকার শ্বেতকণিকা তোমার হচ্ছে ম্যাক্রোফেজ খায় নিচ্ছে, শুধু যদি খেয়ে নেয়, অন্যরা তো জানলো না, ধরো তার সংখ্যা অনেক বেড়ে গেছে, ছড়িয়ে গেছে, তখন কিছু ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক কোষ হয়ে যায়, বুঝছো? ডেনড্রাইটিক কোষ হয়ে যায়, এটা আসলে অ্যাকচুয়ালি এপিসি হিসেবে কাজ করে। মানে কি বললাম,
এপিসি ফুল মিনিং কি বললাম? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে এক ধরনের ম্যাক্রোফেজ তো খালি খাওয়া দাওয়া করছে চুপচাপ, কিন্তু আরেক ধরনের ম্যাক্রোফেজ ওর নাম এপিসি হচ্ছে কেন, ও হলো খাওয়ার পরে অ্যান্টিজেনকে বাইরের দিকে ঠেলে এই শাখা প্রশাখার প্রত্যেকটা শাখা প্রশাখায় অ্যান্টিজেন গুলা অনেকগুলা খায়। এক একটা ম্যাক্রোফেজ প্রায় 100টা জীবাণু খাইতে পারে। তাহলে 100টা জীবাণু খাইলেও খাওয়ার পরে অ্যান্টিজেন গুলাকে কোষঝিল্লির বাইরে পাঠায় দেয়। এই জন্য এর নাম কি হয়েছে এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন? যে সে প্রেজেন্ট করতেছে, দেখো দেখো আমি কিন্তু পাইছি, মানে শত্রু পাইছি, তোমরাও খাইতে আসো, তোমরাও আর কি একে ধ্বংস করতে আসো, এরকম ব্যাপার। এই জন্য এরকম নাম হয়েছে, বুঝতে পারছো? তাই দেখো শেষে লিখছে যে এক আক্রান্ত হলে, দেহ রোগ জীবাণুতে আক্রান্ত হলে এসব কোষ এক ধরনের সতর্ক সংকেত পাঠায় যাতে অনাক্রমণ। সতর্ক সংকেত মানে এটাই সতর্ক সংকেত, অ্যান্টিজেন পাঠাতে সতর্ক করতে সবাইকে, দেখো ভাই প্রেজেন্ট করছে, এই দেখো জীবাণু কিন্তু ঢুকছে। আগেকার দিনে যুদ্ধের সময় এরকম হতো যে তোমার আগেকার দিনে তো তরলে আর ঘোড়ায় আর তীরন্দাজে ধরো যুদ্ধ হতো। তো আগেকার দিনে গোয়েন্দা হিসেবে ধরো একজন অশ্বারোহীকে পাঠানো হলো যে তুমি যাই দেখো যে শত্রু সেনারা কত দূরে আছে। তো তখন হচ্ছে যে দেখছে যে শত্রু সেনারা দূর থেকে দেখলো শত্রু সেনাটা আগায় আসছে। তখন এই বাহিনীর কাছে যদি ঘোড়া নিয়ে আসতে চায় তাহলে তত সময় ওরা কাছে চলে আসবে এবং প্রথমে তো তীর দিয়ে মারবে, তখন এরা রেডি থাকবে না, এটা মারা যেতে পারে। তো সেই কারণে কি করে, ওরা হলো এপিসির মতো কাজ করে। ওই সৈনিক কি করে, ঘোড়ার, যদিও ওটা ঠিক না কিন্তু তখনকার সময় এটা করতো, ঘোড়ার হচ্ছে এই যে কানগুলা কেটে দিত। মানে এই কারণে কেটে দিত যাতে দূর থেকে দেখে, অত দূর থেকে তো চিল্লালে হবে না, বোঝা যাবে না। হ্যাঁ, তো যখন এই দূরবীনে দেখে তখন দেখতে পাচ্ছে যে ঘোড়ার কান কাটা, তখন ওরা বুঝে যায়, তখন তো মোবাইল ছিল না, তার মানে শত্রু খুব কাছাকাছি চলে আসছে, তখন এরা প্রস্তুত নিতে পারে আর কি। মানে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া বাদ দিয়ে তখন রেডি হয় এরকম। এইখানে কিন্তু এই কাজটাই করছে, এই জন্য একে এপিসি বলছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই হলো গেল, এগুলো এমসিকিউর জন্য মূলত। এরপরে দেখো পার্থক্যটা সৃজনশীল হিসেবেই করতে হবে। আচ্ছা, এখন যে এখানে পার্থক্যের মধ্যে না বোঝার মতো একটা শব্দ, তাছাড়া সবগুলাই বুঝবা, সেটা হলো যে 4 নম্বরে দেখো আছে একটা শব্দ, অন্যগুলো বুঝতে পারবা। যে নির্দিষ্ট অ্যান্টিজেনের সংস্পর্শে টি কোষ বিভক্ত হয়ে একটি ক্লোন তৈরি করে যাতে কিলার টি কোষ মানে ন্যাচারাল কিলার সেল, যেটা হেল্পার টি কোষ মানে যে সাহায্য করে, আর একটা হলো সাপ্রেসর মানে দমনকারী, হ্যাঁ, দমনকারী হিসেবে কাজ করছে। সাপ্রেসর মানে দমনকারী, এই আর কি। এছাড়া বাকিটা বুঝবা। এখানে দেখো মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে 2টা ভাগে ভাগ করা হয়, এটা ক্ষয়ের জন্য করে রাখা ভালো। মানে যেমন অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলে, আর হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলে। তো অনির্দিষ্ট বলতে বোঝায় যে যেই আসুক না কেন সবাইকে আটকাবো, কাউকে আমি ভিতরে ঢুকতে দেবো না, এটা হলো অনির্দিষ্ট। যেমন হলো আমাদের ত্বক, এটা হলো অনির্দিষ্ট, কাউকে ঢুকতে দেয় না, ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক যেই আসুক সবার জন্য এটা প্রোটেকশন। মানে আমাদের প্রথম প্রতিরক্ষার মধ্যে যারা আছে তারা হলো আসলে অনির্দিষ্ট। আর দ্বিতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে এসে তোমার নির্দিষ্ট ব্যাপারটা চলে আসছে, অর্থাৎ হলো তারা নির্দিষ্ট জীবাণুর জন্য নির্দিষ্ট ধরনের শ্বেতকণিকা, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে। তো তাহলে হলো যে বলছে যে অনির্দিষ্ট হলো যারা যে কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে, যারা লড়াই করে অর্থাৎ ঢুকতে দেয় না, তারা অনির্দিষ্ট। আর নির্দিষ্ট হলো নির্দিষ্ট জীবাণুর জন্য নির্দিষ্ট শ্বেতকণিকা কাজ করে, এটা হলো নির্দিষ্ট, এটা মনে রাখতে। এখান থেকে কিন্তু প্রথম প্রতিরক্ষা থেকে মেডিকেল অ্যাডমিশনে 17 সালে আসছে এবং 22 সালে আসছে। প্রথম প্রতিরক্ষার যে পয়েন্টগুলো আছে না, 9টা পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো 2বার আসছে প্রথম প্রতিরক্ষার এইখান থেকে, যে মেডিকেল অ্যাডমিশন 17 সাল, মেডিকেল অ্যাডমিশন 22-23 সেশন আর কি। তার মানে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ যে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করো। তাহলে দেখো প্রথম প্রতিরক্ষা প্রথমে কাকে বলে এটা লাগবে, প্রথম প্রতিরক্ষা কাকে বলে প্রথমে এটা লাগবে, তাই না? তাহলে এটা আগে তো জেনেছো, যে কোনো ধরনের যেই হোক না কেন সবাইকে সবার বিরুদ্ধে লড়াই করা। মানবদেহের প্রতিরক্ষা যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক ও ভৌত
রাসায়নিক ও ভৌত, যেমন ধরো আমাদের মুখের মধ্যে যে এনজাইম আছে, হ্যাঁ, এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে। এবং ভৌত মানে যে, হ্যাঁ, সবকিছু আর কি, বস্তু বা শরীর বোঝায়। তো বাহ্যিক তলীয় প্রতিবন্ধক, আমাদের শরীরের যে বাহ্যিক প্রতিবন্ধক আছে, আমাদের যেমন বাইরের দিকে ত্বক, এটা কিন্তু বাহ্যিক প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। কেটে গেলে কিন্তু ঠিকই জীবাণু ঢুকে যায়, তাই না? কিন্তু ওই বাইরের যে বাইরে আমাদেরও কিন্তু বাইরে একটু মোম জাতীয় আস্তরণ আছে এটার কারণে, এবং বিভিন্ন অ্যাসিডিক ইয়ে আছে, তো এই কারণে আমাদের ভিতরে ঢুকতে পারছে না, তাই না? এই জিনিসটাকে বলা হচ্ছে ভৌত বাহ্যিক তলীয়। যদি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ধ্বংস না হয় তাহলে সেটা হলো ভৌত। আর রাসায়নিক ভাবে যেমন মুখের মধ্যে কোনো জীবাণু আসলে থুতুতেই ধ্বংস হয়ে যায়। আমাদের যেমন মুখে কেটে গেলে কিন্তু আমাদের থুতু খুব ভালো কাজ করে, জীবাণুকে মেরে ফেলে। তাহলে এখানে কেমিক্যালি একটা বিক্রিয়া হচ্ছে, এটা রাসায়নিক। তাহলে রাসায়নিক ও ভৌত প্রতিবন্ধক হিসেবে বহিরাগত যে কোনো অণুজীব, এই যে কোনো অণুজীব, নির্দিষ্ট না কিন্তু অনির্দিষ্ট, কণাকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয় তাকে বলা হয় প্রথম প্রতিরক্ষা। এটুকু লিখতে হবে, হ্যাঁ। এরপরে দেখো বলছে যে তারপর বলছে যে এই প্রতিরক্ষা স্তর কোনো নির্দিষ্ট বহিরাগত বস্তুকে ক্ষতিকর হিসেবে টার্গেট না করে সব বহিরাগত পদার্থকে ক্ষতিকর বিবেচনা করে দেহে প্রবেশে নিম্নোক্ত ভৌত রাসায়নিক প্রতিবন্ধকের মিলিত কার্যকর ব্যবস্থা গড়ে ওঠে। তাই এই স্তরকে নন স্পেসিফিক, যে কোনোটার সাথে লড়াই করছে, তাই নন স্পেসিফিক বা অনির্দিষ্ট। বাংলা ইংরেজি দুটাই মনে রাখবো। তাহলে দেখো প্রথমে ত্বক, তাই না? তাহলে এইগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যেটা আসে এইভাবে যে নিম্নের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ নয়। মেডিকেল অ্যাডমিশনে এরকম ধরনের কোশ্চেন দেখলাম, বুঝছো? তাহলে এখানে যেগুলো আছে পয়েন্টগুলো সব মনে রাখতে হবে যে এটা হলো প্রথম প্রতিরক্ষার স্তরের অন্তর্ভুক্ত নয়। যদি বলে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ, তাহলে এখানে একটা দিল, বাকি তিনটা অন্য কিছু দিল, এরকম হতে পারে। তাহলে ত্বক, এটা তো বুঝতেই পারছি। তাহলে এখান থেকে কিছু এমসিকিউ আছে যে যেমন ধরো আমাদের ত্বক হলো গাঠনিকভাবে কেরাটিনময়, শক্ত হয়, বায়ুরোধী, জলাভেদ্য, অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, সবসময় প্রতিস্থাপিত হয়। সবসময় প্রতিস্থাপিত হয় মানে কি? হ্যাঁ, না ওটা ছাড়াও আমাদের প্রতিস্থাপিত বলতে কেটে না গেলেও প্রতিস্থাপিত হয়। সেটা কিভাবে? ওই যে হ্যাঁ হ্যাঁ, আমাদের যেটা হয় প্রতি 24 ঘন্টায় 40,000 কোষ আমাদের ত্বক থেকে ঝরে পড়ে যাচ্ছে। প্রতি 24 ঘন্টায় 40,000 কোষ মাথা থেকে পা পর্যন্ত ঝরে পড়ে যায়, আবার নতুন তৈরি হয়। কেন? হ্যাঁ, দেখতে পাই না, কিন্তু হলো বৈজ্ঞানিকরা গবেষণা করছে। হ্যাঁ, ওই জন্যই তো কোনো কিছু ধরলে ওখানে আমার পড়ে যায়। যে যেমন তুমি যদি একটা আবদ্ধ রুমে থাকো না, ধরো যে একবার দরজা জানলা সব বন্ধ, বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এরকম রুমে, তো তারপরে ধরো তুমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছো নিচে ঘরটা, হ্যাঁ, তারপরের দিন সারা রাত থাকলো, তারপরের দিন সকালবেলা তোমার পরীক্ষা করে দেখা গেছে 65% তোমার শরীর থেকে ঝরে পড়া কোষ, আর বাকি 35% হলো অন্যান্য ধুলাবালি। এতটা ঝরে পড়ে, বুঝছো? তাহলে এই যে ঝরে পড়ছে না, প্রতিস্থাপিত হয় বলেও কিন্তু আমরা প্রথম প্রতিরক্ষার মধ্যে পড়ে। কেন? প্রতিস্থাপিত যদি না হইতো না তাহলে ঝামেলা হতো। কারণ সূর্যের যে রেডিয়েশন আসছে, ওই রেডিয়েশনে আমাদের কোষগুলো মাঝে মধ্যে কিন্তু জিনতাত্ত্বিক ভাবে মিউটেশন ঘটে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ইউভি আসার কারণে তো ক্যান্সার হয়। হ্যাঁ, ক্যান্সার হয়। তো এই জন্যই কিন্তু আল্লাহ এই সিস্টেম রাখছে যে এগুলাকে ফেলাই দিচ্ছে, দিয়ে আবার নতুন তৈরি করছে, ফেলাই দিচ্ছে নতুন। তাহলে কি এটাও একটা প্রথম প্রতিরক্ষা, যে যেগুলো ধরো চেঞ্জ হয়ে যাচ্ছে জিনগতভাবে, সাথে সাথে তো মরে যাচ্ছে। বেশি দিন বেঁচে থাকলে ঝামেলা, বেশি দিন বেঁচে থাকলেই ঝামেলা। আমাদের শরীরের কোনো কোষ বেশি দিন বেঁচে থাকলে, যেগুলো বিভাজিত হয় আর কি, বেশি দিন বেঁচে যদি থাকে তাহলেই ঝামেলা, ওর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো? ওই জন্য বলা হচ্ছে রোজা খুবই উপকার। রোজা বলো বা এমনিতে যে উপবাস বলে, যেটাই হোক, এটা উপকার। যে অনেকে জার্মানিতে অনেক ইচ্ছা করে রোজা রাখে শরীরের উপকারের জন্য। কারণ যে তোমার রোজা রাখলে কি হয়, যে ওই যে বড় কোষগুলো খাবার না পেয়ে যেগুলো ক্যান্সার হইতো, ওগুলা কিন্তু মারা যায়। এতে করে আমরা ক্যান্সার হাত থেকে বেঁচে যাই। এই যে বছরে 1 মাস যে রোজা রাখে না, এর মধ্যে অনেক কোষ যারা ক্যান্সার হওয়ার অপেক্ষায় থাকে তারা কিন্তু ধ্বংস হয়ে যায়। এটা উপকার। তাহলে এটাই বলছে প্রতিস্থাপিত, এটা হলো প্রতিস্থাপিত, খালি কেটে যাওয়া না, এমনিতেই। তারপরে দেখো যে অ্যাসিডিক পিএইচ, আমাদের পিএইচটা কি অ্যাসিডিক ধরনের, আমাদের শরীরে যেটা আছে আর কি, হ্যাঁ, 4-5 মধ্যে থাকে, অ্যাসিডিকের মধ্যেই পড়ে। ওই অ্যাসিডিকেও কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া সবটা মারা যাচ্ছে। তারপরে বলছে ঘামগ্রন্থি, আমরা তো জানি আমাদের ঘামগ্রন্থি হাতে শ্বেতগ্রন্থি মানে তেল, একটু তেলাক্ত, হ্যাঁ, এই
এগুলো করছে। তা লোম তো জানি, এটা তো বোঝার কিছু নাই। সিলিয়া জানো, আমাদের শ্বাসনালীর মধ্যে সিলিয়া আছে না? তাহলে এটা রক্তের সাথে না মিশা পর্যন্ত কিন্তু প্রথম প্রতিরক্ষা। রক্তের সাথে না মিশা পর্যন্ত প্রথম প্রতিরক্ষা, ঠিক আছে? তাহলে আমাদের যে ট্রাকিয়া বা শ্বাসনালী এর মধ্যে সিলিয়া আছে, এটা তো রক্তের সাথে মিশছে না। তাহলে যখনই আমাদের ধুলাবালি সহ বাতাসটা যখন ঢুকছে ভিতরে, তখন ওই সিলিয়া তো বিভিন্ন এনজাইম ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে, ওগুলাতে কি ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এবং সিলিয়া এমনিতে সবসময় এদিকে বিট করে, সবসময় বিট করে, ঢুকতে ঢুকতে চায় না। তারপরে যেটুকু ঢুকে আমাদের ওই যে অ্যালভিউলাসের মধ্যে তো ম্যাক্রোফেজ আছেই, ওরা তো ধ্বংস করছেই। আবার সিলিয়া থেকেও অনেক ধ্বংস হয়ে যাচ্ছে, ওই জন্য হচ্ছে সিলিয়ার কথা বলছে আর কি। হ্যাঁ, তারপরে দেখো যে অশ্রু ও লালা। আমাদের জানো যে আমাদের হচ্ছে চোখে যে অশ্রু আছে এবং আমাদের মুখের যে লালা আছে, তারাও কিন্তু লাইসোজাইম এনজাইম ক্ষরণ করে। এই জন্য দেখবা চোখে যদি কোনো পোকাও ঢুকে, ওরা কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মরে যায়। ওই যে লাইসোজাইম এনজাইম ওকে মেরে ফেলে, বুঝছো? ধুলাবালিকেও কিন্তু বেশিরভাগ সময় মেরে ফেলতে পারে আর কি। হ্যাঁ, তারপরে বলছে সেরুমেন মানে কানের যে খোল আর কি। হ্যাঁ, হলুদ বাদামি বর্ণের যে খোল, সেরুমেন আসলে খোলটা তৈরি হয় কিভাবে? হ্যাঁ, যেটা আমাদের খোল আর কি। তো এটা কিভাবে হয়? এটা হলো যে আমাদের যে ভিতরের দিকে কানের বহিঃকর্ণের মধ্যে আর কি, যে যেখান থেকে মোম জাতীয় উপাদান কিছু পদার্থ বের হয়, হ্যাঁ, আর ধুলাবালি লাগে, দুটা মিলে কিন্তু খোল হয়। শুধু মোম দিয়ে হয় না, ধুলাবালি ভিতরে ঢুকে। ওই যে খোল আছে না, ওই খোল থাকলে কি সুবিধা, যে কোনো পোকামাকড়ও কিন্তু খোল থাকার কারণে ভিতরে ঢুকতে পারে না। ঢুকলে ওই পোকামাকড়দের নাকি প্রচন্ড গন্ধ লাগে, ওই গন্ধে কানের মধ্যে ঢুকে না। ওই জন্য তুমি মশারি না টাঙাও যদি ঘুমাও, তোমার কানের মধ্যে পোকা যাবে না। হ্যাঁ, উঠতে যায় ভুলবশত চলে যেতে পারে, ওটা উঠতে যায় মানে মিস্টেকলি। যেমন মানুষও তো অনেক সময় কোথাও পালাতে যায়, মানে অনেক সময় দেখা যায় ড্রেনের মধ্যেও লাফ দেয়, তাই না? ওটা হচ্ছে ইচ্ছা করে দেয়া না, ওটা হলো বাঁচার তাগিদে, তাই না? এরকম আর কি। তো সেটা ভিন্ন, কিন্তু এমনিতে হয় না। তাহলে দেখো পোস্টিনালি অ্যাসিড, তো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? এটা কি রক্তের সাথে তো মিশছে না, তাই না? আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ধ্বংস করে দিচ্ছে, এটা একটা। তারপর হচ্ছে রেচন রেচন জননতন্ত্রের অ্যাসিড। রেচন জননতন্ত্রেও কিন্তু যোনির মধ্যে অ্যাসিডিক অবস্থা থাকে, যার জন্য সেখান দিয়েও জীবাণু ঢুকতে পারে না। মাইক্রোবায়োম, যে যে অণুজীবগুলো, বায়োম বলতে এখানে অণুজীবের কথা বলা হচ্ছে, যে আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে আমাদের ত্বকে। হ্যাঁ, মাইক্রো ছোট ছোট। তো এই অণুজীবগুলা আমাদের কিন্তু যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আসছে, আমাদের উপকারী যে ব্যাকটেরিয়া তারা কিন্তু মেরে ফেলছে, বুঝতে পারছো? আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া, এই আমাদের কি উপকার করে জানো? এই আমাদের উপকার করে, আমাদের যে কোষগুলো মারা যাচ্ছে না, তো মারা যাওয়ার পরে আমাদের উপকারী যে ব্যাকটেরিয়া, ওই মারা যাওয়া কোষকে কিন্তু খাচ্ছে, বুঝছো? মানে কোষের প্রোটোপ্লাজম খাচ্ছে আর কি, প্রোটোপ্লাজম খাচ্ছে। তারপরে যেগুলো শুকনা উপাদান রস খাচ্ছে আর কি, শুকনাগুলা সব খাই নিয়েছে, শুকনাগুলাই ধুলাবালি আকারে নিচে পড়ছে। ওই জন্য আমরা গোসল করার সময় দেখবা যে তুমি কিন্তু যে গরমকালে বোঝা যায় যদি ডলো, তাহলে মাটির মধ্যে বের হয় না, মাটির মধ্যে বের হয়, দেখেছো? মাটির মধ্যে কেন বের হয়? এগুলো আসলে হ্যাঁ, ডেড সেল। এগুলো ডেড সেল, তার সাথে ময়লা আবর্জনা, ডেড সেল এবং ময়লা আবর্জনা, বুঝছো? গরমকালে ভালো বোঝা যায়। হ্যাঁ, তো তার মানে কি, তো হচ্ছে যে অনেক সময় স্কিন ড্রাই থাকে সেলের কারণে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলছে, খেয়ে ফেলছে। তারপরে আবার আমাদের কোষগুলোকেও খেয়ে ফেলছে। তাহলে এইভাবে উপকার করছে এইটুকু। তারপরে মলত্যাগ ও বমি, এটা তো অসংখ্য অণুজীব দেহ থেকে বের হচ্ছে, মানে আমাদের পায়খানার মাধ্যমে, বমির মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু পর্যন্তই কিন্তু পয়েন্ট আকারে ছোট ছোট করে, সৃজনশীল আসলে এত বড় করে না, আমি যেভাবে বললাম একটু একটু করে লিখলে হলো, খালি পয়েন্টগুলো দিতে হবে, তাহলেই শেষ। এবার দেখো দ্বিতীয় প্রতিরক্ষা থেকেও কিন্তু পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনে 22 সালেই কোশ্চেন আসছে। হ্যাঁ, না, এই মেডিকেল অ্যাডমিশন। দ্বিতীয় প্রতিরক্ষার পয়েন্টগুলোও কিন্তু মনে রাখতে হবে, যে দ্বিতীয় প্রতিরক্ষার অন্তর্ভুক্ত নয় কোনটি, এরকম হতে পারে। তো এটা মনে রাখার একটা সন্দেহ আছে, যেটা বানাইছি সেটা এরকম, এটা দিয়ে তুমি এগুলো মনে রাখতে পারবে। সেটা হলো কষায় আপুর ফেনার জ্বর। আপুরাও কষায় হতে পারে, তো হতে পারে না?
কষায় আপুর ফেনার জ্বর, মুখ দিয়ে ফেনা উঠছে আর কি, এরকম ফেনার জ্বর। তাহলে দেখো কতে কমপ্লিমেন্ট, আমি পরে বুঝাচ্ছি জিনিসগুলো আসলে কি কমপ্লিমেন্ট। আচ্ছা আমি পয়েন্ট করে দিই, হ্যাঁ এটা হলো 4 নম্বরে আছে। তারপরে দেখো যে সহজাত মানব কোষ 2 হ্যাঁ নাম্বার, সহজাত 2 নম্বরে, রস্বই ইন্টারফেরন 5 নাম্বার। ইন্টারফেরন আছে স্যার, রস্বই আতে ক, এই তো এটা হ্যাঁ রস্বই কত ইন্টারফেরন নম্বর? 5 নাম্বার। 5। হ্যাঁ 5। তারপরে প্রদাহ আছে পদ, হ্যাঁ কতে কোথাও 3 নাম্বার। 3। রতে কিছু আছে দেখো না, না, আর এক ওই যে ফেনার ফতে হচ্ছে ফ্যাগোসাইট আছে 1 নাম্বার, আর হচ্ছে জব তো কত নম্বর জব? 6 নাম্বার। তাহলে সবই কিন্তু হয়ে গেল, হ্যাঁ যদি মনে রাখলে তুমি মনে রাখতে পারবে আর কি। তাহলে দেখো এখন দ্বিতীয় প্রতিরক্ষাতে, দ্বিতীয় প্রতিরক্ষা তখনই অ্যাক্টিভ হলো, প্রথম প্রতিরক্ষা আচ্ছা লিখে নাও। এটা আমি এখানে দেখাচ্ছি, কেন দরকার নাই? না এমনিতে এটা মনে থাকে। আচ্ছা হ্যাঁ কষায় আপুর ফেনার জ্বর, মুখে ফেনা টানা হয় এরকম আর কি। তাহলে এটা দ্বিতীয় প্রতিরক্ষার মধ্যে পড়ে, দ্বিতীয় প্রতিরক্ষাতে এই সমস্ত উপাদানগুলো কাজ করে। লেখা হলে বলুন। হয়েছে তাই না? আচ্ছা এবার দেখো তাহলে এখন ফ্যাগোসাইটিস তো আগেই জেনেছি যে মানি মনে রাখবো, তাই না? কি বলেছিলাম? মানি মনে রাখবো যে ম্যাক্রোফেজ আর নিউক্লিওফিল। হ্যাঁ তাহলে এটা মনে রাখবো, ম্যাক্রোফেজ কিন্তু মনোসাইট থেকেই হয়েছে, তাই না? মনোসাইট থেকেই রূপান্তরিত হয়েছে। সহজাত মারণ কোষ, আসলে সহজাতের বাংলা অর্থ কি? সহ মানে সাথে, জাত মানে জন্ম, মানে জন্মের সাথে যে যেটা তৈরি হয় এরকম কিছু। সহজাত মানে কি? সহ মানে সাথে, আর জাত মানে কি? জন্ম, বলে না জাত পাত এরকম আছে না, সহজাত, হ্যাঁ এরকম। তাহলে এই হলো যে তোমার সহজাত, তো জন্মের সাথে যেটা আর কি কাজ করে, জন্মগতভাবেই যেটা আমাদের তৈরি হয়, হ্যাঁ পরে টরে না, জন্মগতভাবে তৈরি হয়েছে। তো এই সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, এরা কিন্তু নন স্পেসিফিক মারণ কোষ, তাই না? কোনো দেখা দেখি নাই, যেই আসবে। তো এরা সাধারণত কাজ করে কিন্তু যে টিউমার কোষ টোষ বা ভাইরাস, এইসব যে কোষগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে বা টিউমার হয়ে গেছে, এরা বুঝতে পারে টিউমার, যদি কোনো কোষ টিউমার হয়ে যায় তাহলে বাইরের দিকে কোষঝিল্লিতে কিছু পরিবর্তন দেখতে পায় তারা, বুঝছো? তখন এই ন্যাচারাল কিলার সেল ওই টিউমার কোষকে ধ্বংস করে ফেলে। এবং হচ্ছে যে এছাড়াও টিউমার কোষকেও ধ্বংস করে, আবার কিছু ভাইরাসকেও এরা ধ্বংস করতে পারে, বুঝছো? কোনো কোষ ধরো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে, সেটাও ওই বাইরের দিকে বুঝতে পারে ন্যাচারাল কিলার সেল, তখন ওই কোষটাকে ধ্বংস করে। এবং ওই কোষ আবার নিজেও কিন্তু একটা কাজ করতে পারে, সে হলো ইন্টারফেরন তৈরি করে। ইন্টারফেরন তৈরি করে আশপাশের কোষঝিল্লিতে ছড়িয়ে পড়ে, তখন ভাইরাস আর বংশবিস্তার বা সংক্রমণ করতে পারে না। তবে ফ্যাগোসাইটের ব্যাপারটা তো আমরা জানি, ফ্যাগোসাইটের মূলত খাওয়া দাওয়া করার যে ব্যাপার, তাই না? এটা সহজাত মারণ কোষ তো জানলাম। এরপরে দেখো প্রদাহ বা ইনফ্লামেশন, এটাকে আমরা ইনফেকশনও বলি প্রদাহকে। তো প্রদাহ হলে 4টা জিনিস হয়, এটা মনে রাখবো। প্রদাহ হলে 4টা জিনিস হয়। ইনফ্লামেশন বা প্রদাহ বা ইনফেকশন। প্রদাহকে ইনফ্লামেশনের আরেকটা অর্থ হলো ইনফেকশনও হয়, হ্যাঁ। তো এটা হলো 4টা জিনিস হয়, কি কি হয় সেটা মনে রাখবে এমসিকিউর জন্য। ক্ষতস্থান লাল হয়ে যায়, পরে গরম হয়। ক্ষতস্থান লাল হওয়ার মেন কারণ রক্তনালী ওখানে বড় হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, তখন রক্ত জোরে জোরে চলে, তখন ওটা একটু বাইরের দিকে বুঝতে পারা যায়। কোনো জিনিস যদি আবরণ পাতলা হয়, হ্যাঁ, ক্ষতস্থান লাল হওয়া মানে কি? আবরণ কিন্তু রক্তনালী ফুলে উঠলে পাতলা হয়ে যায়, পাতলা হলে বাইরে থেকে ওটা লাল জিনিসগুলো দেখা যাবে, তো ওই কারণে লাল হয়ে যায় এবং ফুলে ওঠে।
তো তারপর বলছে যে আর কি হয়, রক্ত জোরে চললে গরম হবে না, আর রক্তনালী প্রসারিত হলে ফুলে উঠবে, তো ফুলে ওঠে। তারপরে বলছে সর্বশেষ ব্যথার প্রকাশ ঘটে, তাকে সম্মিলিতভাবে প্রদাহ সারা বলা হয়। এটা মনে স্যার রাখবেন। এটা আবার বলেন তো, মানে কোনটা? ব্যথা পাইলে হচ্ছে রক্তনালী প্রসারিত হবে। আসলে ব্যথা পাইলেই রক্তনালী প্রসারিত ব্যাপারটা এরকম না। তোমার হচ্ছে যে যখনই হচ্ছে কোনো জীবাণু আমাদের যদি কোনো আহ, রক্তজালকের কাছাকাছি কোনো টিস্যুকে অ্যাটাক করে আর কি, তো যেমন ধরো পায়ের তলায় অ্যাটাক করলো, ওখানে রক্তজালকের কোনো কিছু নাই, কিছু দূর ওখানে তো কোনো ঝামেলা, রক্তজালকের কাছাকাছি কোনো কোষকে যদি ও আক্রমণ করে, হ্যাঁ, তখন যেটা হয়, তখন আক্রমণ করলে কি হবে, তখন হচ্ছে যে যেই মাত্র আক্রমণ করে কোষ থেকে ইন্টারকিউলিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয়, হ্যাঁ, কোষের প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়, তখনই তোমার হচ্ছে যে রক্তনালীতে টাচ লাগে, রক্তজালকে টাচ লাগে। আর রক্তজালকে টাচ লাগলে কি হবে, ওই উপাদানের কারণে রক্তনালীগুলো প্রসারিত হয়ে যাবে। এখন রক্তনালী প্রসারিত হয়ে গেছে, আর এদিকে যেটা হয় আমাদের ব্যথা কিন্তু হয় কেন, যে যে কোষগুলা নষ্ট হয়ে গেল না, ওই কোষে ইন্টারকিউলিন, সাইটোকাইন, বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান আছে, ওই রাসায়নিক উপাদান নিউরনের ডেন্ড্রাইট গুলাকে টাচ করে, টাচ করলেই তখন এটা আমাদের ব্রেনে খবর যায়, আমরা তখন ব্যথার অনুভব পাই। কিন্তু যদি ফুলে ওঠার ব্যাপারটা হলো রক্তনালী প্রসারিত হয়, তখন রক্ত জোরে চলে, রক্তনালী প্রসারিত হলে তো সবকিছুতেই একটা প্রেশার কিন্তু দিবে। ওখানে তো একটা প্রেসার পড়ছে, ওখানে তো সংকুচিত হওয়ার কথা, প্রসারিত হয় কেন? ও মানে প্রসারিত হয় এই কারণে, যাতে করে প্রসারিত হলে পাতলা হয়ে যাবে রক্তনালী, তখন হলো ম্যাক্রোফেজ গুলা নিউট্রোফিল গুলা যেন আসতে পারে, পাতলা না হলে ও তো ভেদ করে আসতে পারবে না। হ্যাঁ, আঘাত পেলেও হচ্ছে ম্যাক্রোফেজ গুলো আসে হ্যাঁ ওখানে। চলে আসে, কারণ ওখানে তোমার কিন্তু হচ্ছে যে আঘাত যে পেলে কোষগুলো মরে গেছে না, ওই কোষগুলো ও তো খাওয়ার খেয়ে ফেলে, জন্য, ওইগুলো খেয়ে ফেলে, নাহলে তো ওটা আবর্জনা পরিষ্কার হবে না, যে ওই কারণে। আর কি বলে ইন্টারকিউলিন, ওই হ্যাঁ, পদার্থ। ইন্টারকিউলিন, এখানে লেখা আছে এগুলো, বুঝছো? আছে ইন্টারকিউলিন। ইন্টারকিউলিন লেখা নাই, তবে ওই যে যেটা আমি বললাম ক্ষতস্থান কেন ফুলে ওঠে, এগুলো লেখা আছে কিছুটা। আচ্ছা, এবার দেখো কমপ্লিমেন্ট সিস্টেম, এটা একটু বোঝার আছে। এটা থেকে মেডিকেল অ্যাডমিশনে দুইবার কোশ্চেন আসছে, একটা হলো মেডিকেল অ্যাডমিশনে 15-16 সেশনে, আর একটা হলো 17-18 সেশনে। তবে এটা একটু মনে রাখো, অন্য বই আছে। কমপ্লিমেন্ট মূলত তৈরি হয় যকৃৎ থেকে, কমপ্লিমেন্ট তৈরি হয়, অন্য বই আছে কমপ্লিমেন্ট তৈরি হয়, দেখো কমপ্লিমেন্ট তৈরি হয়, লিখে নিতে পারো, কমপ্লিমেন্ট তৈরি হয় কোথা থেকে, যকৃৎ থেকে। কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা একটু দেখো। কমপ্লিমেন্ট কথাটা আসছে আসলে কমপ্লেক্স থেকে, মানে জটিল। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, 20 ধরনের প্রোটিন দিয়ে এটা গঠিত। এদের কাজটা কি জানো, কমপ্লিমেন্ট কিন্তু সকল শ্বেতকণিকাকে, ন্যাচারাল কিলার সেল বা সব ধরনের শ্বেতকণিকাকে তারা হচ্ছে আকৃষ্ট করে জীবাণুকে ধ্বংস করতে। তো কমপ্লিমেন্ট একটা সাহায্যকারী প্রোটিন অণু হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে, ধরো যে একটা ব্যাকটেরিয়া ঢুকছে, আর এই ব্যাকটেরিয়ার যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেন মনে করো যে এরকম হয়ে আছে, এরকম বড় করে দিলাম, এরকম অ্যান্টিজেন। এখন এর আশপাশে কিন্তু ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আছে, কিন্তু একে দেখেও কিছু বলবে না, চিনতে পারছে না। কেন পারছে না, কারণ হলো ও যে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল যে কে আক্রমণ করবে, খাওয়া দাওয়া করবে, আসলে ও দেখতে কেমন, ও দেখতে মনে করো যে এরকম, ওর যে অ্যান্টিজেন আছে সে এটা এরকম দেখতে, এরকম। তো এখন এরকম হলে তো এটার সাথে অ্যাডজাস্ট করছে না, তাই না? তখন অ্যাডজাস্ট করবে না, তখন হলো যে এবার কমপ্লিমেন্ট দেখছে আর আকৃষ্ট তো হচ্ছে না, একে তো খাচ্ছি না, তখন কমপ্লিমেন্ট চিন্তা করবে যে যেন আকৃষ্ট হয়, একে খায়। তাই কমপ্লিমেন্ট যে কাজটা করে, এইখানটাতে প্রোটিন গুলা, 20 ধরনের প্রোটিন একীভূত হয়ে ঠিক ওর মতোই এরকম একটা অবস্থা তৈরি করে দেয়। বুঝতে পেরেছো? যেই তো এটা হলো কমপ্লিমেন্ট, কিন্তু এটা কি কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট এই কাজটা যখন করলো তখন আকৃষ্ট হবে না, হবে কি না? তাহলে সকল কমপ্লিমেন্ট, হাজার হাজার কমপ্লিমেন্ট আছে, এরা প্রতিনিয়ত এই কাজটাই করে, শ্বেতকণিকাদেরকে আকৃষ্ট করতে চায়, ন্যাচারাল কিলার সবাইকে আকৃষ্ট করে, যে দেখো আমি তো ব্যবস্থা করছি, এবার তোমরা খাও। এবার এরা অ্যাক্টিভ হয়ে জানি, এবার তো সোজা, এবার তো খাওয়াই যাবে, ব্যাপারটা এরকম। বুঝতে পেরেছো? যে ফুটবল খেলা হয় না, যে এখন যদি গোলকি যদি ফাঁকা হয়ে যায় তাহলে তো আকৃষ্ট হবে গোল দিতে, জানি শর্ট করে গোলকি দিক নাকি, এরকম ব্যাপার না? তো এরকম আর কি, এইভাবে আকৃষ্ট করে। এটাই বলছে কমপ্লিমেন্টের কাজ, কিন্তু এটাই। হ্যাঁ, ইন্টারফেরেন্স তো আগেই জেনেছো। হ্যাঁ,
যে ভাইরাস আর হ্যাঁ ক্যান্সার করছে। আচ্ছা, আর এবার হচ্ছে এটাও কিন্তু সৃজনশীল হিসেবে পড়বা, পয়েন্ট গুলো দিবা, 2-3 লাইন করে লিখলেই হবে। জ্বরের ব্যাপারটা তো জানো, জ্বরের ব্যাপারটা হলো শ্বেতকণিকা থেকেই পাইরোজেন ক্ষরণ হয়, এটা তো আগে থেকে জানো। তো এই পাইরোজেনই মূলত জ্বর আসার মেইন কারণ, যদিও এই হলো প্রধান ভূমিকা রাখে, কিন্তু এই হলো মেইন কারণ না। হাইপোথ্যালামাস, হ্যাঁ হাইপোথ্যালামাস থেকে, তাই না? ওই যে 4 অধ্যায়ে বলেছি পাইরোজেন যখন বেশি আকারে নিঃসরণ হতে শুরু করে জীবাণুকে ধ্বংস করতে, তখন হাইপোথ্যালামাসে যায়, তাই না? তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন, মোনোঅ্যামাইন, ওদের কারণে কিন্তু অ্যাকচুয়ালি জ্বর হয়। তাহলে কিন্তু এই জ্বরটাও কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষার একটা ব্যবস্থা। কেন ব্যবস্থা জানো? কারণ যে জ্বর যদি হয় তাপের কারণে কিন্তু অনেক জীবাণু মারা যায়, ওই জন্য তো জ্বর হয়। জ্বর কিন্তু কোনো অসুখ না, তাই না? জ্বর কোনো অসুখ না, জ্বর হচ্ছে কি করে যে তাপ সৃষ্টি করলো যাতে জীবাণু তাপের কারণে মারা যায়, এটাই হলো জ্বরের মেইন কারণ। জ্বর কিন্তু অসুখ না, তাই না? তো এইভাবেই ধ্বংস করে, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তৃতীয় প্রতিরক্ষা কয়টা বাজে? আচ্ছা, তাহলে এইটুকুই থাক, আগামী 2 দিনে এটা আমরা শেষ করে দেবো। হ্যাঁ ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ, যদি বুঝে বুঝে পড়ো তাহলে ভালো লাগবে। হ্যাঁ, না বুঝে পড়লে তো ভালো। যেমন কমপ্লিমেন্টের ব্যাপারটা কিন্তু বই ক্লিয়ার নাই, এটা তো ধর আমরা হায়ার লেভেলে পড়ছি, তোমাদের বই কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে পড়ে দেখবা, এগুলো কিছু বলা নাই, কিভাবে সাহায্য করে বলা নাই। সামনে যেগুলো বলছি ও আচ্ছা, ঠিক আছে, সামনে একবার রেগুলার পড়াই লাগবে। আচ্ছা ঠিক আছে। আমার ফার্স্ট পার্টে